এবার চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ডাক উঠল ভারতের ত্রিপুরার পক্ষ থেকে এবং সরাসরিভাবে তারা বলছেন চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে বৃহত্তর ত্রিপুরা ল্যান্ড গড়ে তোলা হোক। কারণ মোহাম্মদ ইউনূস যেভাবে সেভেন সিস্টার্সকে নিয়ে অশান্তি পাকানোর জন্য মন্তব্য করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেছিলেন এই সেভেন সিস্টার্স বাংলাদেশ দ্বারা ল্যান্ডলকড, এবং শুধু তাই নয়, তিনি আরো মন্তব্য করেছিলেন তিনি নাকি এই সেভেন সিস্টার্স যে রিজিয়ন আছে চট্টগ্রাম কেন্দ্রিক জায়গার গার্ডিয়ান, অর্থাৎ অভিভাবক। সব মিলিয়ে মোহাম্মদ ইউনূসের এই কথা ত্রিপুরার মতো রাজ্যকে কার্যত আন্দোলিত করেছে। এখন ত্রিপুরার একাধিক রাজনৈতিক দল চাইছে অবিলম্বে যেন চট্টগ্রামকে কেটে নিয়ে ভারতের সঙ্গে জুড়ে দেওয়া হয় এবং বৃহত্তর একটি ত্রিপুরা ল্যান্ড যেন তৈরি করা হয়। কি বলা হয়েছে ত্রিপুরার এই রকম নেতার পক্ষ থেকে? এই বক্তব্য দিয়েছেন ত্রিপুরা মোথা প্রধান প্রদ্যুৎ বর্মন। তিনি সরাসরি বলেছেন চট্টগ্রামকে ত্রিপুরার সঙ্গে অবিলম্বে ঢুকিয়ে দিতে হবে, কারণ মোহাম্মদ ইউনূস নর্থ ইস্টকে টাচ করার চেষ্টা করেছেন। আমরা বাংলাদেশকে ভেঙে দুটো খণ্ডে ভাগ করে দেব এবং ভারতবর্ষে সেই ক্যাপাবিলিটি আছে। ভারতবর্ষ চাইলেই চট্টগ্রামকে কেটে ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে দেওয়া কার্যত সময়ের অপেক্ষা। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যেরকম ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন সেভেন সিস্টার্সকে নিয়ে, তা কোনোভাবেই মেনে নেওয়ার জায়গা ভারতবর্ষ, ত্রিপুরা, আসাম এই সকল রাজ্যের নেই। তা পরিষ্কারভাবে একাধিক বক্তব্যের মাধ্যমে কিন্তু বারংবার উঠে আসছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে প্রদ্যুৎ বর্মন কি জানিয়েছেন? তিনি বলেছেন টাচ নর্থ ইস্ট উইল ব্রেক ইনটু পিসেস অ্যান্ড ক্রিয়েট গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। অর্থাৎ পরিষ্কারভাবে ত্রিপুরার পক্ষ থেকে চট্টগ্রাম কেড়ে নেওয়ার একটা হাওয়া তুলে দেওয়া হলো এবং বৃহত্তর ত্রিপুরা ল্যান্ড কিন্তু তৈরি করার একটা প্রপোজাল ত্রিপুরা মোর্চার পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু চলে এলো কালকে। নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূস হয়তো এখন বুঝতে পারছেন উনি আবেগের বশে হোক, পরিকল্পিতভাবে হোক, যে কথাবার্তাগুলো বলেছেন আসলে সেই কথাবার্তাগুলোই তার যে রাজনৈতিক জীবন এবং দর্শন, সেই রাজনৈতিক জীবনের কফিনে শেষ পেরেকটি পড়তে দেওয়ার জন্য যথেষ্ট। আমেরিকা তার পাশে দাঁড়ালো না। চীন এই সেভেন সিস্টার্সকে নিয়ে বারংবার যখন মন্তব্য করছেন, তারা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার কথা বলছেন। অর্থাৎ যে চীনের কাছে উনি সেভেন সিস্টার্সকে অশান্ত করার জন্য ছুটে গেছিলেন, সেই চীনই এখন ডোনাল্ড ট্রাম্পের ট্রেড ওয়ার থেকে নিজেদেরকে বাঁচাতে ভারতের শরণাপন্ন হয়েছেন। পাকিস্তানের ভরসায় সেভেন সিস্টার্সকে আক্রমণ করা যাবে, এই রকম বোকামি যদি মোহাম্মদ ইউনূস বর্তমানে করেন, তাহলে ওনার থেকে জোকারপনা রাজনীতিবিদ হয়তো বাংলাদেশের ইতিহাস নয় আন্তর্জাতিক ইতিহাসেই আসেনি। মাঝে মধ্যে জেলেনস্কির কথা আমি বলি যে যিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের দরবারে গিয়ে পৌঁছালেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই লড়াই করে চলে এলেন। আর বর্তমানে জেলেনস্কি এবং ইউক্রেনের অবস্থা দেখুন, আন্তর্জাতিক স্তরে কার্যত একঘরে হয়ে পড়ে আছে একটি দেশ। বাংলাদেশের অবস্থা হয়তো সেই দিকেই আস্তে আস্তে যেতে চলেছে। ত্রিপুরা মোর্চার পক্ষ থেকে পরিষ্কারভাবে দাবি তোলা হয়েছে এটাই সেরা সময়, এবার চট্টগ্রামকে আলাদা করে ভারতের সঙ্গে ঢুকিয়ে নেওয়া হোক এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড তৈরি করা হোক এবং চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চল আছে এবং সেই অঞ্চলে যারা আদিবাসী আছে চাকমা সম্প্রদায়, তাদের উপরও বাংলাদেশ সরকার ব্যাপক অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন। এমনকি সেই অত্যাচার করা হচ্ছে সেনাবাহিনীর মদতে। ঠিক কিছুদিন আগে এই চাকমা সম্প্রদায়ের যে জায়গা আছে চট্টগ্রাম হিল ট্র্যাকে, একের পর এক দোকান ভেঙে দেওয়া হয়, বিভিন্ন বাড়ি ভাঙচুর করা হয় এবং চাকমা সম্প্রদায়ের মানুষ সরাসরি অভিযোগ করেছিলেন সেনাবাহিনী পুরো এই রকম হত্যাকাণ্ডের পিছনে মদতদাতা। এবং বলা হচ্ছে বাংলাদেশের 17 বছরের ইতিহাসে চাকমা সম্প্রদায়ের উপর এই ধরনের অত্যাচার, অমানবিক পাশবিক নির্যাতনের ঘটনা এর আগে কখনো হয়নি, যা মোহাম্মদ ইউনূসের আমলে হলো। অর্থাৎ আপনারা চাকমা সম্প্রদায়কে ভারতের দালাল হিসাবে চিহ্নিত করে এর আগেই কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করে দিয়েছেন তারা ভারতের সঙ্গে থাকতে চায়। তাহলে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল যদি ভারতবর্ষ নিয়ে নিতে চায়, তাহলে তো আপনাদের আর আপত্তি থাকার কথা নয়। আজকে ত্রিপুরার পক্ষ থেকে পুরো এই কথাগুলোই বলা হয়েছে। তিনি বলেছেন ইউনিস ইজ মেকিং ফ্রেন্ডশিপ উইথ চায়না অ্যান্ড থ্রেটনিং ইন্ডিয়া। চীনের সঙ্গে এই ধরনের বন্ধুত্ব আপনারা করতেই পারেন, কিন্তু ভারতবর্ষকে থ্রেট করা সেটা কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি, সেই প্রশ্ন ত্রিপুরা ল্যান্ডের পক্ষ থেকে আজকে ত্রিপুরা মোর্চা প্রধান প্রদ্যুৎ বর্মন করেছেন।
কালকে আসামের মুখ্যমন্ত্রী সরাসরি একটি দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা বাংলাদেশকে স্প্লিট করে দেব, দুভাগে ভেঙে দিতে পারবো। পরবর্তীকালে ত্রিপুরার পক্ষ থেকে এই ধরনের দাবি, অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের এই কথার পর নরেন্দ্র মোদীর সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠক হলেও নর্থ ইস্ট কিন্তু শান্ত হওয়ার জায়গা নেই। তারা যেন তেন প্রকারে বাংলাদেশ এবং বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলকে কেড়ে নেওয়ার জন্য পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। এবং এই যে আগুন মোহাম্মদ ইউনূস জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুন কিভাবে আলটিমেটলি প্রশমিত হবে তার উপায় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না। তবে আগুন প্রশমিত করার পরে আজকে আসিফ নজরুল একটি মন্তব্য করে দিয়েছেন ভারতবর্ষকে নিয়ে। আসিফ নজরুলকে, আসিফ নজরুল বাংলাদেশের আইনি উপদেষ্টা, মানে আপনারা ভাবতে পারেন বাংলাদেশের আইন মন্ত্রী এই আসিফ নজরুল, তিনি ভারতবর্ষের ওয়াকফ বিল নিয়ে মন্তব্য করেছেন। প্রথম কথা, এই যে ওয়াকফ বিল, তা বাংলাদেশের কোনো সাবজেক্ট নয়। ভারতবর্ষের পার্লামেন্টে শাসক বিরোধী তরজা বিভিন্ন ক্ষেত্রে হওয়ার পর এই ওয়াকফ বিল কিন্তু পাস করেছে। যার পরে আসিফ নজরুল কেন এই ধরনের ভারত বিদ্বেষী মন্তব্য করলেন, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। ভারত কিন্তু এই বিষয়ে নিঃসন্দেহে মুখ খুলবে। তবে আসিফ নজরুল কি বলেছে একটু আপনাদের পড়ে শোনাই, তাহলে বুঝবেন এরা কিভাবে অন্য দেশে বসে ভারতবর্ষকে দিনের পর দিন অশান্ত করার পরিকল্পনা করে যাচ্ছে। আসিফ নজরুল বলেছেন, এই যে ওয়াকফ পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার সুযোগ দেওয়া হয়েছে। তার মতে এই আইনটির মাধ্যমে ভারত সরকার মুসলমানদের ঐতিহাসিক ও ধর্মীয় সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই আইনের মাধ্যমে পুরো মসজিদ সহ মুসলমানদের অনেক ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। মুসলমানদের ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, এটা বাংলাদেশের আইন উপদেষ্টা প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের মাধ্যমে কেন বলছেন, কিসের জন্য বলছেন? আদৌ কি উনি জানেন ওয়াকফ বিলে সম্পত্তিজনিত কোনো বিষয়ই নেই? সেখানে বলা হয়েছে একটা ওয়াকফ বোর্ড তৈরি করা হবে, যে বোর্ডে অমুসলিম ব্যক্তিরাও কিন্তু থাকতে পারবেন, কারণ এই বোর্ডটি তৈরি করা হবে হিসাবপত্র রাখার জন্য। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বলেছে আপনি তাদেরই রাখতে পারবেন যারা জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের, অর্থাৎ আপনি যাকে ইচ্ছা তাকে বসাতে পারবেন না। এমনকি ওয়াকফ যে বিল, সেখানে লেখা আছে যদি এই ওয়াকফ সম্পত্তিগত কোনো ডিসপুট থাকে আপনি কোর্টের দ্বারস্থ হতে পারবেন। এর আগে ছিল ওয়াকফ ট্রাইব্যুনালে আপনি দ্বারস্থ হতে পারবেন। একাধিক বিষয় এই ওয়াকফ বিলে আছে। আমি বিস্তারিত ভিডিও শিবম দাস চ্যানেলটিতে বানিয়েছিলাম, আপনারা গিয়ে দেখতে পারেন। কিন্তু আসল কথা হলো, আসিফ নজরুলের মতো একজন ব্যক্তিত্ব, যিনি আইন কতটা জানেন আমি জানি না, তিনি ভারতবর্ষের ওয়াকফ বিল নিয়ে মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। এই আসিফ নজরুল কি বলেছিল মনে আছেন? তিনি বলেছিলেন 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করেন। এই আসিফ নজরুল বলেছিল তিনি ইন্টারপোলে যাবেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। একাধিক ক্ষেত্রে এই আসিফ নজরুল ভারত বিদ্বেষী মন্তব্য করে গেছে দিনের পর দিন, অথচ মোহাম্মদ ইউনূস চান ভারতবর্ষ তার সঙ্গে সম্পর্ক ভালো রাখবে। টোটালি ডিজাস্টার এক পলিটিক্স। এই পলিটিক্সকে সত্যি ব্যাখ্যা করার আর কোনো জায়গা নেই। যেখানে দুদিন আগে দুই রাষ্ট্রপ্রধানের মিটিং হয়েছে, সেই রাষ্ট্রপ্রধানের মিটিং এর পর ভারতবর্ষের পক্ষ থেকে মোহাম্মদ ইউনূসকে পরিষ্কার বলা হয়েছে এমন কোনো মন্তব্য করবেন না যাতে দুই দেশের সম্পর্ক খারাপ জায়গায় যেতে পারে। ঠিক তারপরেই বাংলাদেশের আইন উপদেষ্টার এই ধরনের মন্তব্য। 3 দিন হয়েছে ওয়াকফ বিল পাস হয়েছে, আর বাংলাদেশের কষ্ট শুরু হয়ে গেছে কেন ওয়াকফ বিল পাস করেছে ভারতবর্ষ। আমি সত্যি জানি না এইটা কি আসলে একটি ডিপ্লোমাসির পার্ট হতে পারে। কি বলেছে আসিফ নজরুল? আর তিনি বলেছেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে কখনোই অন্য ধর্মের অনুসারীরা স্থান পান না। তাহলে প্রশ্ন তুলেছেন আসিফ নজরুল, কেন ওয়াকফ বোর্ডে মুসলমানদের রাখা হবে? তিনি আরো বলেছেন, এই নতুন আইন মুসলমানদের ও অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীদের জন্য হুমকি হিসাবে দেখা হচ্ছে। এই পদক্ষেপটি ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় হিসাবে কাজ করবে। আপনাদের দেশে সংখ্যালঘুদের অবস্থা কি? আপনাদের দেশে হিন্দুদের সংখ্যা দিনের পর দিন আজকে কমতে কেন শুরু করলো? তথ্য বলছে 1947-এর পর ভারতে মুসলমান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা কিন্তু শতাংশের হিসাবে বাড়ছে। এখানে ভারত হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষকে সমান অধিকার দেয় বলেই সংবিধানে আজও ধর্মনিরপেক্ষতা শব্দটি আছে। কিন্তু বাংলাদেশের সংবিধান এই ধর্মনিরপেক্ষ শব্দটিকে প্রশ্রয় দেয় না। আপনারা কোর্টে ছুটে গেছেন শুধুমাত্র সংবিধানের পরিবর্তনের জন্য,
কি পরিবর্তন? সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটা হাঁটানোর জন্য। আর আজকে আপনি ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান ভেদাভেদ করছেন এবং ভারতবর্ষের ওয়াকফ বিল নিয়ে মন্তব্য করছেন, যা নিঃসন্দেহে অনেক বড় প্রশ্নচিহ্ন বর্তমান সম্পর্কে কিন্তু তুলে দেবেই। কি বলেছেন আরো আসিফ নজরুল? তিনি বলেছেন যে গোষ্ঠীটি ভারতে মুসলমান এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে, সেই গোষ্ঠীটি বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তুলে আসছে। অর্থাৎ তিনি ফের একবার সংখ্যালঘু নির্যাতন নিয়ে নিজের দায় ছেড়ে ফেললেন। এই আসিফ নজরুল কিছুদিন আগেও স্বীকার করেছিলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিকঠাক রাখতে তিনি ব্যর্থ। আসল কথা হলো তিনি সংখ্যালঘু নির্যাতনের যে দায় আন্তর্জাতিক স্তর বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছে, নিউ ইয়র্ক টাইমসের মতো সংবাদপত্র তাদের পত্রিকায় বড় বড় করে ছাপিয়েছে, ভারত সরকার পরিষ্কারভাবে হিন্দু নির্যাতন নিয়ে কড়া বিবৃতি দিয়েছে, স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করেছে, তারপরে তার চাকরিটা, তার পদটা টালমাটাল জায়গায় মানে নড়তে শুরু করে দিয়েছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি ওয়াকফ বিলকে হাতিয়ার করে তার দেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছে তার জাস্টিফাই করতে শুরু করে দিয়েছেন। এই যদি পলিটিক্যাল মস্তিষ্ক আপনাদের থাকে, দুঃখের বিষয় আপনারা থাকছেন না বস। কোথাও না কোথাও গিয়ে আবার ভারতের একটা পাল্টা বিবৃতি আসবে, যে সম্পর্ক একটা ভালো হওয়ার দিকে যাওয়া শুরু হচ্ছিল বলে আপনারা দাবি করেছিলেন, সেই সম্পর্ক শুরুর আগেই আবার শেষ হয়ে যাবে। এরপরেও ভারতবর্ষ যদি চুপ করে থাকে তাহলে সত্যি খারাপ লাগার একটা বিষয় সৃষ্টি হবে। আর ইন্টারনাল ইস্যুতে মুখ খোলা, ভারতবর্ষের ইন্টারনাল পলিটিক্সে নাক গলানো আপনি আইন উপদেষ্টা হয়ে যদি করতে পারেন, তাহলে আপনি আইন উপদেষ্টা পদ্মারও যোগ্য নন। কিভাবে দেখছেন বিষয়টা কমেন্টে জানাবেন।